বর্তমান নিট নিয়ে পরিস্থিতি সব জায়গাতেই খুব খারাপ। তোমরা সবাই কম বেশি জানো যে নিট নিয়ে এখন চারিদিকে পরিবেশ পরিস্থিতি সবটাই খুব গরম। সবাই এমনও কিছু বাইরে ছড়িয়ে বেড়াচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী গদি ছেড়ে দিয়েছেন। আসলে এই সমস্যাটা না আমরা নিজেরাই ক্রিয়েট করেছি। প্রথম ফার্স্ট অফ অল বলতে গেলে কি হয়, প্রথমে বাচ্চাদেরকে বলতাম না, এখন না, আগেকার দিনে মা বাবারা মারধর করতো, শিক্ষা দিত। এখন বাচ্চাদের প্রতি সেই শিক্ষা দেওয়ার ব্যাপারটাই অনেকটা কমে গেছে, এবং এই কমে যাওয়ার ফলটা হয়ে দাঁড়িয়েছে এই আজকের দিনে এই স্লোগান, এই নানান কিছু। প্রশ্নপত্র কোনো না কোনো কারণে লিক হওয়াটা আজকের দিনের না, এটা অতীতকাল থেকে হয়ে আসছে। অনেকে জানে, অনেকে জানে না। প্রশ্নপত্র লিকের সাথে কিছুই গোলায় না। প্রশ্নপত্র লিক হলে দুবার করে রি এক্সাম করানো হয়, এবং সেখানে যদি মানুষ পাস করে যায় তো ভালো স্টুডেন্টরা। আদারওয়াইজ সেই জায়গাতে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে স্ক্রুটিনি। স্ক্রুটিনি করে অনেকে সেখান থেকে তার ভ্যালুয়েবল নাম্বারটা পেয়ে যায় এবং সে তার জায়গায় পৌঁছায়। এখন বলবো, এই সমস্যাটা কিন্তু আর সেই আগের মতন পরিস্থিতিতে দাঁড়িয়ে নেই। এখন মানুষের মধ্যে দু একটা জিনিস খুব চাওর হয়েছে। প্রথমত, এখানে দেখলাম যে বিশেষ করে কিছু ট্যাটু ম্যান, কিছু ছাপড়া ছাপড়ি, যারা নিট কি জানে না, যারা অন্য কোনো বোর্ডে পড়েছে, যাদের পড়াশোনা সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তারা এখানে এসে প্রচন্ড রকম লাফালাফি করছে। দেখুন, লাফালাফি তো বাঁদরেও করে, লাফালাফি মানুষেও করে। ছাত্রদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। হয়তো নিজের জীবনে বা নিজের ক্যারিয়ারটা আমি হয়তো নিজে স্ট্যান্ড করতে পারিনি, আর নিজের ক্যারিয়ারটা স্টেবল করতে পারিনি বলে আমি যে খুব বেশি একটা সেটা নিয়ে দুঃখিত সেরকম না। হয়তো আমি এলিজিবল ছিলাম না, ঠিকই ধরেছেন। সেটা আমি কেন, আমার ফ্যামিলি বা যার বাড়িতে এরকম কোনো সন্তান রয়েছে যারা হয়তো সার্ভিস করে না, বা অনেকটা পড়াশোনার পরেও তারা তাদের যোগ্যতা অর্জন করতে পারেনি, বা তারা কোথাও গিয়ে একটা স্টেবল হতে পারেনি, তো তাদেরকে অনেক কিছু শুনতে হয়। আর শোনা ছাড়াও তারা নিজেদেরকে এটা জানে বা বিশ্বাস করে যে তারা এলিজিবল ছিল না বলে তারা এই জায়গাটা পায়নি। হতে পারে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারিভাবে আমাদের সরকারি চাকরির জায়গাটা কিন্তু অনেক কমে গেছে। আমরা সেটার দোষ অবশ্যই সরকারকে দিতে পারি। এই প্রশ্নটা আমরা সরকারের কাছে বারবার করতে পারি যে আমাদের মতন মানুষদের যাতে চাকরি দেওয়া হোক। কিন্তু সেটা কি সরকারি সম্পদ নষ্ট করে? একদমই না। এন্ট্রেন্স এমন একটা এক্সাম যেখান থেকে বৃত্তি পরীক্ষা যেরকম ছোটবেলায় দিয়ে আমাদের 4 থেকে 5 এ উঠতে হতো, ঠিক সেরকম ভাবে কলেজের গন্ডিগুলো পেরোতে গেলে এরকম ম্যাট, যেই ম্যাট, ক্যাট বা নিট, এই ধরনের এক্সামগুলো দিতে হয়। আমারও এই এক্সাম সম্পর্কে অনেকটাই আইডিয়া আছে। আমিও একসময় এই পরীক্ষা দিয়েছি। আর এটা সত্যিকারের কথা। তো যাই হোক, আমারটা আমি ছেড়ে দিলাম। আমি এখন যুব সমাজের পাশে দাঁড়িয়েই এই কথাটা বলছি যে তোমরা যারা যুব সমাজে রয়েছো, এখানে আমি অনেক ভিডিওস দেখলাম, সবটা তো আর দেখানো সম্ভব না। সেখানে ২-১ জন স্টুডেন্টকে বলতে দেখলাম যে হ্যাঁ, রি এক্সাম করে ভালো হয়েছে, আমরা জায়গাটা ফিরে পেয়েছি। অনেকে আবার বলছে রি এক্সামটা করা ঠিক হয়নি, আমাদের আগের মার্কস ভালো ছিল, এখন কম পেয়েছি। তবু যাই হোক, আমরা জায়গাটা তো পেয়েছি। কিন্তু তাছাড়াও কিছু মানুষ যাদেরকে দেখলাম প্রচুর পরিমাণে শরীরে ট্যাটু করে চলে এসছে, কেউ দেখছি একটা ছাপড়ির মতন সাজে সেজে চলে এসছে, বা কাউকে দেখছি নাকে কানে মাথায় সাদা চুল রং করে চুলগুলো মোড়কের ঝটার মতন দাঁড় করিয়ে দিয়ে চলে এসছে। আচ্ছা, এইগুলো দেখার পর আমার মনে হয়নি যে এখানে কোনো এক্সামিনার বা এক্সামিনার হিসেবে কেউ এখানে কিছু বলছে। যারা এক্সাম দিয়েছিল বা দেবে, বা আগামী প্রজন্ম কিভাবে কাটাবে দিন, কি তাদের এক্সাম পড়বে, কেমন হবে তাদের নিট, সেটা আগামী প্রজন্মই বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে যারা এটা নিয়ে এত রকম সংশয় করছে, তাদের একটা কথা বলি, যারা সত্যিকারের স্টুডেন্ট হবে, সত্যিকারের জিনিয়াস হবে, তাদের এত চিন্তা নেই। শুধু লিক হওয়া প্রশ্নে পাশ করতে যাওয়া স্টুডেন্টগুলো কিন্তু ভেবে দেখো তো একটু অন্য রকমের কিনা। আমাদের মধ্যে অনেকেরই অনেক সাবজেক্টে ছোটবেলাতেও ব্যাক থাকতো, বা হয়তো সে ফেলিওর হতো। আমরা কি বলতাম, টিচারটা হয়তো একটু টাফ করে গার্ড দিয়েছে, টিচারটা হয়তো একটু টাফ করে কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, সব পেপারের মধ্যে প্রত্যেক বছর একটা পেপার একটু বেশি টাফ হয়, এগুলো শিডিউলের মধ্যে পড়ে, এগুলো নর্মাল। তো তার মধ্যেও তো যারা ভালো ক্যান্ডিডেট তারা তো ভালো রেজাল্ট করে, বলো করে কি না? তারাও ভালোভাবে পাস করে। যারা নর্মাল ক্যান্ডিডেট তারা হয়তো একটু মার্কসটা কম পায়, তারাও তো এদিক ওদিক করে বেরিয়ে যায়। কিন্তু এই এখন যারা আন্দোলন করছে, এরা ঠিক কোন পর্যায়ে আন্দোলন করছে? এত প্রশ্ন কেন? তারা নিজের বই না পড়ে, নিজের পড়াশোনা না করে, তারা প্রশ্নপত্রের উত্তর না দিতে পেরে আজকে মন্ত্রীদেরকে কেন প্রশ্ন করছে, এটা বুঝছি না। তারা কেন বারবার প্রশ্ন করছে যে হলো মিনিস্টাররা তো আর পড়াশোনা করিয়ে দিয়ে আসে না, পড়াশোনা করায় হয় তার স্টাডি ম্যাটেরিয়াল বই, আদারওয়াইজ তাদের টিচাররা। তো বলতে হলে, ধরপাকড় করতে হলে টিচারদের বলো যে তোমরা কেন ভালো করে পড়াওনি, বা তোমরা কেন আমাদের এই ধরনের কোশ্চেনগুলো করাওনি যেই ধরনের গুলো নেটে এসছে, বা যদি রিশিডিউলও করা হয় নিট থেকে, তাহলে আমরা এই এক্সামগুলো দিয়ে পাস করতে পারি। আর সব থেকে টিচাররা কোনো দিন লুচির মতন পড়াশোনা বা বইয়ের পেজ ভেজে খাইয়ে দেয় না।
তারা একটা তোমাদেরকে জানিয়ে দেয়, সেই ফর্মুলায় ফেলে তোমাদের 5টা অঙ্ক করতে হবে, সেই ফর্মুলাতেই ফেলে তোমাদের প্রশ্নের আনসার মুখস্থ করতে হবে, ঠিক একইভাবে তোমাদের সবকিছুতে এগোতে হবে। তো সেখানে কি তোমাদের মেন স্টাডিটাই এখানে মেন থিঙ্ক হচ্ছে তোমাদের স্টাডি করা, মানে পড়াশোনা করা। তোমরা পড়াশোনা করলে আগামী দিনগুলো ভালো কাটবে, পড়াশোনা না করলে আন্দোলনে কিছু হয় না। সাপোজ আজকে আন্দোলনে যদি আমাদের সরকার পারমিশন দিয়েও তোমাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইসরোতে পাঠানোর মতো, সায়েন্টিস্ট করার মতো যদি ব্যবস্থা করে দেন, আগামী দিন তোমরা তো সেখানেও কিছু করতে পারবে না। তোমাদের গাফিলতিতে, ভুল ট্রিটমেন্টে আরো 5টা মানুষের জীবন চলে যাবে। তোমাদের ভুল ইঞ্জিনিয়ারিং এ 5 জনের বাড়ি, 5টা ব্রিজ ধসে পড়ে যাবে। এই যে আজকে রাস্তার কংক্রিট গুলো উঠে চলে যায় কেন জানো? কারণ যে ইঞ্জিনিয়াররা এগুলো করেছেন বা বানিয়েছেন, তখনও হয়তো কিছু পেপার লিক হয়েছিল, বা তারা হয়তো কারোর খাতা দেখে পাসটা করে গেছিল বা রেজাল্টটা ভালো করে ফেলেছিল, কিন্তু এইটা ভালো করতে পারেনি, ব্রেনটা ভালো করতে পারেনি। আর ব্রেনটা ভালো করতে গেলে অনেকটা পড়তে হয়, অনেক সময় বইতে দিতে হয়। মোবাইলে অনেক সময় দিলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। তাই বলছি, মোবাইল ছাড়ো, প্র্যাকটিক্যাল হও, বি প্র্যাকটিক্যাল, পড়াশোনা করো। আন্দোলন করে কোনোদিন কিছু করা যায় না। আন্দোলন করলে হয়তো দুটোর জায়গায় 10টা মানুষের চাকরি হবে, বা হয়তো একটা পজিশন হয়তো সরকার দেবে, কিন্তু পরের প্রজন্ম কি জানো, ওই আন্দোলন করে কাটানোর চেষ্টা করবে। তারা শিখতে চাইবে না, তারা বুঝতে চাইবে না যে সেখানে কি করা দরকার। হ্যাঁ, রুটি রোজগার সবার করা দরকার, চাকরি সবার পাওয়া দরকার। তার জন্য চাকরি করার জন্য কিছু মোটিভেশনের দরকার, কিছু ভালো ক্যান্ডিডেট হওয়ার দরকার। হ্যাঁ, বলতে পারো তোমরা সরকারকে যে আমাদেরও কিছু পদ দাও, আমাদেরও কিছু ভালো মানুষকে চাকরি দাও। আমরা অনেক মানুষ চাকরিহীন হয়ে পড়েছি, সেখানে হয়তো সরকারি কিছু সহায়তা তোমরা পেতে পারো। কিন্তু সেখানে দেশ ভাগ, এক একটা আলাদা আলাদা পতাকা, ছাপড়ি সাজ, ট্যাটু ম্যান, এগুলোর কোনো ভ্যালু নেই। শিক্ষার সাথে খালা, নানা, ফুপা, দাদা, দিদি, ঠাকুমা, পিসিমা, দাদু, হ্যাঁ, এইগুলোর কোনো ম্যাটার থাকে না, বা এদের সাথে কোনো কিছু যুক্ত থাকে না। তুমি যতই আলিফ বেতে যে পড়ো না কেন, এবিসিডি পড়ো না কেন, আর যাই পড়ো না কেন, তোমাকে সেইখানে গিয়ে পাশ করে দেখাতে হবে যে তোমার ভেতরে কি আছে। তুমি অনেক কিছু হয়তো জানো, তুমি অনেক শরীফ পড়ে নিয়েছো, কিন্তু তুমি এখনো জানো না যে ব্রহ্মপুত্রটা নদ না নদী। এই বিচারেও তুমি কিন্তু ভুল। তুমি কলকাতায় গঙ্গা নদী বলতে ভয় পাও, তুমি কলকাতার নদীকে হুগলি বলে চালিয়ে দাও। এগুলো বি প্র্যাকটিক্যাল বলছি। তা এগুলো করো না। তোমরা পড়ো, পড়াশোনা করো, চাকরি পাও। সবসময় আমাদের সাপোর্ট তোমাদের সাথে থাকবে, সরকারেরও সাপোর্ট তোমাদের সাথে থাকবে। ভালো থাকো, আন্দোলন বন্ধ করো, বাড়ি যাও। আর একটা কারণে আন্দোলন করতে পারো, যাদের ঘরে ডাল ভাত হয়তো হতোই না, দিন আনা দিন খাওয়া মানুষ, বা ঠিক মতো খেতে পারতো না, তারা আন্দোলনে সামিল হয়ে ভরপেটটা খেতে পারছে। আর এই খাওয়ার পরে অতিরিক্ত বা উচ্ছিষ্ট যে জিনিসগুলো পড়ে আছে, এটো খাবারগুলো তুলে যে একটা ডাস্টবিনে ফেলতে হয়, সেই জ্ঞানটাও তোমাদের নেই। তাহলে তোমরা গিয়ে ওই নাসায় যাও, হসপিটালে যাও, যেখানেই যাও না কেন, তোমরা তো সেই নোংরাই করবে দেশ। তাহলে তোমাদের কোথাও যাওয়ার আসলে দরকার নেই।